আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যাকশন অ্যান্ড সাস্টেনেবিলিটি অফিসে। আমাদের এই প্রতিষ্ঠান 2 বছর পূর্ণ করেছে, তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আমরা কিছু আলাপ আলোচনার আয়োজন করেছি, যেটা আমরা নিয়মিতই করি এবং আরো করতে চাইব। আজকের আলাপের বিষয় হচ্ছে ঢাকা শহরের গণপরিবহনে অপ্রাতিষ্ঠানিকতা, এবং আমাদের টাইটেলটা হচ্ছে রাজধানী ঢাকার পরিকল্পনা উন্নয়ন, অনানুষ্ঠানিকতা এবং রাজনীতি। আমি আছি, আমার নাম শাহরিয়ার ফরহাদ। আমি লেখালেখি করি, গবেষণা করি। আমার সাথে আছেন রাসেল কবির ভাই, তিনি একজন পরিকল্পনাবিদ এবং গবেষক। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ফরহাদ। চলেন আমরা শুরু করি। রাসেল ভাই, গণপরিবহন যে শব্দটা, এইটা বললে তো সবার কিছু না কিছু মাথায় আসে। একজন সিটি ডিলার্স হিসাবে আমি গণপরিবহন বলতে বুঝি, আমি সকালবেলা ঘর থেকে বের হব, আমার যেহেতু নিজের কোনো গাড়ি নাই, প্রাইভেট কোনো ভেহিকেল নাই, আমি এই শহরে যেই গাড়িগুলো আছে বিভিন্ন রুটে চলাচল করে, আমি সেইগুলোতে একটাতে করে আমি আমার কাজের জায়গায় যাব। এটাই তো গণপরিবহন। একজন পরিকল্পনাবিদ হিসাবে আপনি গণপরিবহনকে বা আপনারা গণপরিবহন বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ ফরহাদ। তো গণপরিবহনের সংজ্ঞা, মানে যেহেতু এটা শব্দটার আগে গণ লেখা আছে, এটার প্রথম শর্তটাই হলো কি, এটা একই সঙ্গে অনেকগুলো লোকজনকে পরিবহন করবে। ঠিক আছে, সেটা হলো তার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো গিয়ে এটা সরকারি ভাবে নিবন্ধিত থাকতে হবে। আরো কিছু শর্ত এটাকে ধরে নাই, এটাকে বোঝার সুবিধার্থে, যেটা হলো গিয়ে নির্দিষ্ট রুট থাকবে এবং নির্দিষ্ট ভাড়া থাকবে। এই ভাড়াটাও আসলে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। হ্যাঁ, এরকম 4টা ব্রড ক্যাটাগরিতে আসলে এটাকে ডিফাইন করার চেষ্টা করা হয়, যেটা যদি ফুলফিল করে তাহলে এটাকে গণপরিবহন বলবে। ঢাকার ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, ঢাকার ক্ষেত্রে কিছু বাস অপারেটর আমরা দেখি, তারা নির্দিষ্ট রুটে চলাচল করে, এটা বিআরটিএ থেকে অনুমোদন নেয় এবং ভাড়াগুলো কিন্তু বিআরটিএ কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। তারপরে হলো কি আমাদের এখন মেট্রো রেল কিন্তু গণপরিবহন, কারণ সে কিন্তু একটা নির্দিষ্ট রুট ফলো করছে। 4টা যে ক্রাইটেরিয়া গুলো বললাম, ক্রাইটেরিয়া গুলো কিন্তু ফলো করছে। রুট আছে, তার ভাড়া আছে নির্দিষ্ট, এবং সেগুলো কি সরকারি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হচ্ছে, এবং হলো গিয়ে এটা অনেক লোক একই সঙ্গে অনেক লোক পরিবহন করতে পারছে। এর বাইরে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, বা আপনি যেটা বলার চেষ্টা করছেন যে আপনি বের হলেই যেটা পাচ্ছেন, এটা আসলে গণপরিবহনের অংশ, কিন্তু গণপরিবহনের ফুল গণপরিবহনের যে টার্ম সেটার মধ্যে পড়ে না। এগুলোকে মূলত মানে অন্যান্য যেগুলো ভেহিকেল আছে, রিক্সা আছে, ঠিক আছে, লেগুনা আছে, টেম্পো আছে, এগুলোকে আসলে প্যারাট্রানজিট বলা হয়। হ্যাঁ, এগুলা একই সঙ্গে মানে এটা সবার জন্য সহজলভ্য। গণপরিবহন কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া ছিল, সবার জন্য সহজলভ্য, অর্থাৎ যে কেউ কিন্তু চাইলে চড়তে পারবে নির্দিষ্ট ফির বিনিময়ে। এইগুলা রিক্সা বা টেম্পোর ক্ষেত্রে কিন্তু যে কেউ চাইলে চড়তে পারে, এবং একই সঙ্গে কিন্তু মানে বেশ বড় কিছু মানে লেগুনা বা টেম্পোর যদি বলি, তারা কিন্তু একাধিক লোকজনকে এরা অ্যাকোমোডেট করতে পারে, যারা সবাই যাত্রী, কেউ কাউকে চিনে না এমন কেউ। রিক্সার ক্ষেত্রে হয়তো অনেক বেশি প্রাইভেট, কিন্তু টেম্পো লেগুনার ক্ষেত্রে এটা তা না, এবং এরাও কিন্তু অনেক ক্ষেত্রে নির্দিষ্ট রুট ফলো করে। কিন্তু তারপরেও এগুলাকে আসলে গণপরিবহন, ফুললি গণপরিবহন আসলে বলা হচ্ছে না। এগুলাকে মূলত প্যারাট্রানজিট বলা হয়, যেগুলা ডোর টু ডোর, অনেক ক্ষেত্রে ডোর টু ডোর সেবা দেয়। যেমন রিক্সা, আপনি কিন্তু আপনার বাসা থেকে শুরু করে আপনি অফিস পর্যন্ত যেতে পারেন, বা বাসা থেকে শুরু করে বাস স্টপেজ পর্যন্ত যেতে পারছেন। এই কারণে এগুলোকে আসলে প্যারাট্রানজিট বলা হচ্ছে। এটা গণপরিবহনের পার্ট, যদিও ঢাকার ক্ষেত্রে এগুলা গণপরিবহনের বিকল্প হিসেবে কাজ করে, কিন্তু থিওরিটিক্যালি এগুলো আসলে গণপরিবহনের সম্পূরক বা পরিপূরক হিসেবে কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ সে গণপরিবহন থেকে নামার পরে আপনার যে সার্ভিসটা প্রয়োজন এগুলা দিবে। এগুলো এই জন্য এগুলোকে প্যারাট্রানজিট বলা হয়। এর বাইরে থেকে কিছু ফ্রেইট থাকে, মাল পরিবহন করে, যেমন আমাদের কুরিয়ার সার্ভিসের জন্য করে। তারপর হলো বিভিন্ন ট্রাক থাকে, পিক আপ থাকে, ভ্যান থাকে। এগুলা গণপরিবহন না, কিন্তু এগুলা ঢাকা শহরের প্রধান পরিবহনগুলোর মধ্যে একটা, যেগুলো হলো গিয়ে মালামাল পরিবহনের সহায়তা করে। এর বাইরে কিছু বিশেষায়িত হিসেবে ট্রান্সপোর্ট হিসেবে কিছুগুলাকে স্বীকৃতি দেওয়া হয়। যেমন একটা হতে পারে স্কুল বাস, স্টাফ বাস, এগুলো আছে। তারপর হলো গিয়ে গণপরিবহন আরেকটা উদাহরণ, সেগুলোকে ক্ষেত্র বিশেষে বিশেষায়িত বলা হয়, যেমন ওয়াটার ট্যাক্সি, আমাদের এখন হাতের ঝিলে যেটা চলছে, সেটা এখন আছে। যেটাও দেখবেন যে আসলে গণপরিবহনের যে মূল সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে কিন্তু এগুলো পড়ে যায়। যে কোনো একটা শহরের পরিবহন ব্যবস্থা কি হবে, তার তো একটা ডিমান্ড এবং একটা সাপ্লাইয়ের উপরে নির্ভর করে সাধারণত। তো ঢাকা যদি আমরা এখন চিন্তা করি, ঢাকা শহরকে আপনার কি এরকম মনে হচ্ছে যে এটা একটা প্রপার একটা ডিমান্ড এবং সাপ্লাই রেশিওকে মাথায় রেখে আমাদের আসলে সার্ভিসটা দিচ্ছে? এই ঢাকা বলতে আসলে আমরা কি বুঝি? ঢাকার 2টা সিটি কর্পোরেশন আছে, সেটা ঢাকা,
না ঢাকা জেলাটা ঢাকা, আবার ঢাকার উন্নয়ন কর্তৃপক্ষ যেহেতু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, তার একটা নির্দিষ্ট পরিকল্পনা এরিয়া আছে যেটা কিন্তু ঢাকার জেলার বাইরেও চলে গেছে, গাজীপুরের কিছু অংশ গিয়েছে, নারায়ণগঞ্জের কিছু অংশ গিয়েছে, হ্যাঁ সেটা একটা ঢাকা। আবার পরিবহন নিয়ে আমরা কথা বলছি, ঢাকার একটা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আছে ডিটিসিএফ যেটা আমরা বলি, তার এলাকা কিন্তু আরো বিস্তৃত, তার এলাকা কিন্তু মুন্সিগঞ্জে গেছে, তার এলাকা কিন্তু নরসিংদীতে গেছে, গাজীপুর তো আছেই, হ্যাঁ তো গাজীপুর নারায়ণগঞ্জ সব মিলিয়ে আছে। তো আসলে এই যে ঢাকার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায়নের ক্ষেত্রে আমাদের একটু মানে সমস্যা আছে বা ইউনিকনেস আছে। ঢাকা বর্তমানে পুরো বাংলাদেশের 10% পপুলেশনকে অ্যাকোমোডেট করছে, ইন ফিউচারে এটা হয়তো বাড়বে। কিন্তু এর ফলে কি হচ্ছে যে আমরা যে পজিশন গুলো করছি, আমরা তো এখন বর্তমানে অনেক ইন্ডিকেটর মেনেই আমরা সেই পজিশন গুলো করছি, কিন্তু ভবিষ্যতে এই পপুলেশন যে সেম থাকবে বা আমাদের অ্যাজ পার পজিটিভ থাকবে সেটা কিন্তু না। ফলে তাদেরকে আমরা আসলে কিভাবে অ্যাকোমোডেট করবো, যে আপনি সাপ্লাই এবং ডিমান্ডের কথা বললেন, বর্তমান অবস্থা যদি আমরা চিন্তা করি, আমাদের ফর্মাল যেই পরিবহন গুলার সঙ্গে আমরা বলেছি বা প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে যে পরিবহন ব্যবস্থাগুলো আমাদের সাপোর্ট দিচ্ছে, সেটা কিন্তু আমাদের চাহিদার তুলনায় অনেক কম, ঠিক আছে, সাপ্লাই অনেক কম। ফলে ফিউচারে আমরা যদি বর্তমানটা ঠিক করতে না পারি, ফিউচারে যে আমরা ঠিক করতে পারবো কিনা সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। আমরা তো অনেক ইন্ডিকেটর দিয়ে অনেক গবেষণা করে একটা ধারণা দিচ্ছি বা একটা পরিকল্পনা দিচ্ছি, কিন্তু সেটা আসলে আমরা মেনটেন করতে পারবো কিনা সেটা আমরা জানি না। আমরা হয়তো ঢাকার বৈশিষ্ট্য একরকম, কিন্তু সেটা আমরা চিন্তা না করে হয়তো অন্য কোনো একটা থিওরি দিয়ে ঢাকাকে বোঝার চেষ্টা করেছি। এরকম একাডেমিক্যালি বা প্র্যাকটিক্যালি এরকম কিছু মিসম্যাচ কি হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই মিসম্যাচ হয়েছে, কারণ আলটিমেট আমরা যদি ঢাকার পরিকল্পনার একটু ঐতিহাসিক প্রেক্ষাপটও যদি দেখি, আমাদের 1917 সালের দিকে আমাদের প্রথম ঢাকার মাস্টার প্ল্যান হয়, সেটা ব্রিটিশ আমলে ভঙ্গ হয়েছে। তখন দেখা গেল যে ঢাকা এই প্রাদেশিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো তখন ঢাকার জন্য একটা প্ল্যান করার দরকার ছিল, তখন একটা প্ল্যান করেছিল। তখন যাকে দিয়ে প্ল্যান করানো হয়েছে সেও কিন্তু পশ্চিমা লোক, হ্যাঁ, তাকে দিয়ে, এবং তখন ঔপনিবেশিক যে একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তারা তাদের মতো করে একটা প্ল্যান দরকার, এই জন্য তাদের চিন্তাধারার যে লোকজন তাদেরকে এনে কিন্তু সেই প্ল্যানটা তারা করেছে। সেই প্ল্যানটা অনেক দিক থেকে আমরা আইডিয়াল বলি, কারণ সে তাদের মতো করে লিমিটেড পপুলেশন, অনেক বেশি গ্রিনারিজ দিয়ে, বা তখন হয়তো পপুলেশন কম ছিল, এইভাবে চিন্তা করে একটা প্ল্যান করেছে। আবার সেকেন্ড যে বড় ধরনের প্ল্যান বলি, বা যেটা এখন মূলধারা যে প্ল্যানটা আমরা বলি, কারণ ওই বঙ্গভঙ্গের বিষয়টা আবার যখন ওটা রদ হয়, তখন দেখা গেল যে এই পরিকল্পনাটা আসলে কাগজে রয়ে যায়। কিন্তু এরপরে 1959 সালের দিকে নতুন করে পরিকল্পনা হয় পাকিস্তান আমলে, তখন আইয়ুব খানের শাসন ছিল, তখন কলম্বো প্ল্যানের অধীনে এই পরিকল্পনাগুলো করে। শুধু ঢাকা না, 4টা বড় সিটি আমরা যেটা বলি, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, তাদের প্ল্যানটাও এই সময় হয়, এই সমসাময়িক। তো তখন ঢাকার যে বিভিন্ন স্ট্রাকচার গুলো আমরা দেখি, মূলত ওই প্ল্যানের অধীনে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সেটাও ছিল আসলে লোকাল প্ল্যান আমরা বুঝি, কিন্তু সেখানেও জড়িত কারা ছিল সেটা যদি আমরা দেখি, তাও দেখা যাবে যে এক্সপার্ট এসেছে, বৈদেশিক এক্সপার্টরা এসে এই প্ল্যানগুলো করেছে, তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করে প্ল্যানগুলো করে ফেলেছে। এবং সেই প্ল্যান হয়তো আমরা এখন ভালো বলছি বা মন্দ বলছি, আমাদের তো একটা ডিবেট থাকবে, কিন্তু সেই প্ল্যানটাও কিন্তু আমরা দেশীয় চিন্তা ভাবনাতে করা হয় নাই। আবার একইভাবে আমরা যখন এই টেকনিক্যাল সাবজেক্ট গুলো পড়ছি, আমাদেরও ঐতিহাসিক কারণে হতে পারে বা আমাদের একটা বড় ধরনের লিমিটেশন, আমরা কিন্তু এই থিওরি গুলো পড়ছি সেই পশ্চিমা থিওরি গুলো ফলো করি, এবং আমাদের একাডেমিক্যালি আমাদের যে ধরনের সিলেবাস থেকে বের থাকে সবগুলো আসলে ওই থিওরি গুলো নিয়ে আমাদের পড়ানো হচ্ছে, বেশিরভাগই আমরা পড়ে আসছি, এবং বের হয়ে আমরা যখন কাজ করতে যাচ্ছি আমাদের মাথা তো সেটাই ঘুরপাক খাচ্ছে, ফলে আমরা কিন্তু সেগুলো অ্যাপ্লাই করছি। দেশীয় যে ইস্যুগুলা সেটা সম্বন্ধে আমরা জানি, কিন্তু সেটাকে আসলে একাডেমিক্যালি এস্টাবলিশ এখন পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। তো ফলে যেটা হচ্ছে, আমরা এখন পর্যন্ত ওই যে যখন সমস্যা পড়ছি দেশীয়, কিন্তু আমাদের সমাধান আমাদের কাছে আছে বিদেশীয়। এই সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন আছি, এই সমস্যার মধ্যে আমরা আসলে ঘুরপাক খাচ্ছি। তার মানে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনটাও এটার থেকে মুক্ত না, কারণ এটার ক্ষেত্রে আমরা যদি বলি, আজকে আমাদের একটা টাইটেলও আমাদের হলো গিয়ে ইনফরমালিটি বা অনানুষ্ঠানিকতা। এটার ক্ষেত্রে আমরা যদি বলি যে আসলে এই ফর্মাল ইনফরমালের সংজ্ঞা, এটা কিন্তু আমরা দেশীয় পার্সপেক্টিভে আমরা এই সংজ্ঞাটা পেয়েছি কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। হ্যাঁ, কারণ এই সংজ্ঞাটাও আসলে আমাদের থিওরিটিক্যালি পড়া, সেটাও আসলে বিদেশীয় সংজ্ঞা, তখনই তারা ফর্মাল ইনফরমাল একটা ব্যারিকেড টেনে ফেলেছে। হ্যাঁ, এবং সেই ব্যারিকেড নিয়ে আমরা কিন্তু এখন কাজ করছি। ঢাকার পরিবহন ব্যবস্থার মধ্যে সেই ফর্মাল এবং ইনফরমাল এই ধরনের একটা ব্যারিকেড টানা আছে। গোটা দেশে 10% মানুষ আসলে বসবাস করে ঢাকা শহরে, এবং প্রচুর মানুষজন ইনফর্মাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত। তো সেইটার কি কোনো প্রভাব আসলে গণপরিবহনের মধ্যেও পড়ে কিনা? অতিরিক্ত জনসংখ্যা আসছে দেখে যে ইনফরমালিটি হচ্ছে বিষয়টা তা না, আমাদের কাঠামোটাই তাই।
মানে এর মধ্যে কিন্তু অনেক যারা আসছে বাইরে থেকে আসছে তারাও কিন্তু ফর্মাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। হ্যাঁ, সেই পার্সেন্টেজটা কত সেটা হয়তো আমরা বলতে পারবো না, সেটা নিয়ে গবেষণা হচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু তারাও কিন্তু প্রাতিষ্ঠানিক কাজের সঙ্গে জড়িত বা ফর্মাল হিসেবে তাদেরকে ট্রিট করা হয়। আমাদের পুরা যে কাঠামোগত যে ব্যবস্থা বা আমাদের যে গভর্নেন্স বলি প্রত্যেকটার সঙ্গে আসলে এই ধরনের একটা গ্যাপ রয়ে গেছে, যেই কারণে তারা মূল স্ট্রিমের মধ্যে আসতে পারছে না। কেন পারছে না? কারণ তাদের কাছে আসার জন্য হয়তো অনেক বেশি ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে যেতে হয়, হতে পারে সেটার মধ্যে দিয়ে গেলে তাদের কিছু খরচ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে কিন্তু তারা ওইভাবে আসতে পারছে না। আবার এটা হতে পারে যে সাপ্লাই কম, সেই কারণে তারা কিন্তু মেইন স্ট্রিমের মধ্যে আসতে পারছে না, ফলে তারা সেই আমাদের সেই টেকনিক্যাল ইয়ের মধ্যে তারা ইনফর্মাল হিসেবে কিন্তু তারা রয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিকতা মানে হচ্ছে যেটা ব্যুরোক্রেটিক্যালি ম্যানেজেবল, যেটা খাতা কলমে হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক বলি। আর যেটা রিলেশন বেসড, যেটা আসলে খাতা কলমে হয় না, যেটা আসলে ব্যুরোক্রেটরা ম্যানেজ করে না, সেটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক বলি। এরকম কি একটা সংজ্ঞা আমরা গণপরিবহনের ক্ষেত্রে দাঁড় করাতে পারি? হ্যাঁ, গণপরিবহনের ক্ষেত্রে সেই ধরনের সংজ্ঞাটাই আসলে মানে এস্টাবলিশ সংজ্ঞা, কিন্তু একই সঙ্গে যে ব্যুরোক্রেটিক সিস্টেম যে ম্যানেজ করতে পারে না, এটা নিয়ে হয়তো আমাদের একটু ডিবেট আছে যে আসলে তারা ম্যানেজ করতে পারে না নাকি চায় না, বা সামহাও তারা এটা ম্যানেজ করতেছে, কিন্তু সেটা আবার একই সেই ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে না, তারা হয়তো ব্যাকডোর দিয়ে এটা ম্যানেজ করতেছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে প্রশ্নটা দুইটা, যেই মাইগ্রেন্টরা আসছে বা মানুষজন, এখানকার নতুন প্রচুর মানুষজন যারা আসছে, তারা তো গণপরিবহনের সাথে দুই ভাবে যুক্ত। এক হচ্ছে ইউজার হিসাবে, আর একটা হচ্ছে কর্মী হিসাবে। তাদের একটা কোরিলেশন আমরা দেখতে পারি, মানে এটা কি রেসিপ্রোকাল? এখানে আসলে বিভিন্ন রকম রিলেশন কাজ করে। একটা আগেই বলেছি যে আমাদের দেশে গণপরিবহনের সাপ্লাই কম। গণপরিবহনের প্রথম যে সংখ্যাগুলো আমরা বলেছি কিছু ক্রাইটেরিয়া ধরে একদম স্ট্রিক্ট এটাকে গণপরিবহন বলবো, সেটা সাপ্লাই একেবারেই কম। এর বাইরে যেটাকে আমরা আসলে গণপরিবহনের বাইরে রেখে প্যারাট্রানজিট বলছি, সেটা আসলে গণপরিবহনের পরবর্তী স্টেজ হওয়ার কথা ছিল। ঠিক আছে, এত আপনি গণপরিবহন থেকে নেমে আমরা এলাকায় যাবেন, বাসায় যাবেন, সেখানে এগুলো ইউজ করবেন, কিন্তু এগুলা গণপরিবহনের বিকল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, যেমন এখন রিক্সা করে, অটো রিক্সা করে আমরা কিন্তু মানে শুধু শর্ট না, একটু মিডিয়াম ডিস্টেন্সও আমরা কিন্তু যাচ্ছি। হ্যাঁ, আমরা সিএনজি ইউজ করছি বা উবার ইউজ করছি, এটা অনেক সময় বিকল্প হিসেবে থাকে। সিএনজি উবার এগুলো বিকল্প হিসেবে থাকে, কিন্তু বাংলাদেশে এগুলো আসলে বিকল্প না, এটা আসলে অনেক ক্ষেত্রে প্রধান মাধ্যম হয়ে যায়। হ্যাঁ, কারণ একটা শ্রেণী হয়তো দেখবেন যে বাস ইউজ করতে পারছে না বা হয়তো মেট্রো ইউজ করতেছে না, তখন তারা হলো গিয়ে বিকল্প হিসেবে তখন এগুলো ইউজ করছে। আবার বাসের কথা যে ব্যবহার করতে পারতেছে না বলতে হচ্ছে অপ্রতুল অর্থে অথবা সেবার মানের বিষয় একটা বিষয় আছে। হ্যাঁ, আবার মানে সেবার মান তো কয়েক প্রকারের ভাবে কাজ করে। দেখা গেল বাস অনেক থেমে যাচ্ছে, হ্যাঁ, যেটা তো তারা হয়তো একটু সময়ের জন্য যেতে হবে। এবং যারা মেট্রো রেলের করিডোরে আছে তারা হয়তো মেট্রো রেল ইউজ করছে, কিন্তু করিডোরের বাইরে যখন যাচ্ছে তখন তাদের এটা ছাড়া অপশন নাই। আচ্ছা, এখন যেহেতু আমাদের সাপ্লাই কম গণপরিবহনের, তাহলে কি হচ্ছে, আমার ডিমান্ড তো আছে। যখনই লোক সংখ্যা বাড়ছে, সেটা যেভাবে বাড়ুক না কেন, তার কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে এখন সেটা সেই ফর্মাল ওয়েতে গণপরিবহন যদি না দিতে পারে, কোনো না কোনো ভাবে ইনফর্মাল ওয়েতে এগুলো কিন্তু ডিমান্ড ফুলফিল করছেই। এবং যেই কারণে হচ্ছে বলতে যাচ্ছেন যে রিক্সা, ব্যাটারি রিক্সা, লেগুনা বলেন বা এইগুলোর সংখ্যা বা সিএনজি এটা বাড়ছে। কারণ দেখবেন আমরা অটো রিক্সা নিয়ে আমরা যত কথা বলি না কেন, অটো রিক্সার সংখ্যা বাড়ছে কারণ কি অটো রিক্সা ডিমান্ড আছে। ও যদি যাত্রী ভাড়া না পায় তাহলে কিন্তু ও থাকবে না এখানে। আপনি যতই তাকে নিয়ে আমরা সমালোচনা করি, আলোচনা করি, ইনসেন্টিভ দেওয়ার সুযোগ দিই, সে যদি ইনকাম করতে না পারে সেখানে থাকবে না। তার মানে তারা ইনকাম করতে পারছে। ইনকাম কেন করতে পারছে? তার মানে অবশ্যই তার এখানে ডিমান্ড আছে। এই ইনফর্মাল মানে এই অটো রিক্সার ব্যাপারটা বা ব্যাটারি রিক্সার ব্যাপারটা গত এক বছরে এই বেড়ে যাওয়ার কারণে গ্রামীণ অর্থনীতিতে এবং শহরের অর্থনীতিতে দুই জায়গায় ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা পরিবর্তন এবং একটা টানাপোড়েন তৈরি হচ্ছে। এরা আসছে, তার মানে এখানে একটা ডিমান্ড আছে। আপনি যেটা বললেন যে আসলে সে তখন গ্রামে যে সে হয়তো ফসল কাটতে যেটা সেই শ্রমটা দিচ্ছে না, সে কিন্তু এখানে চলে আসছে, অটো রিক্সা চালাচ্ছে। হ্যাঁ, কারণ অটো রিক্সা চালাতে মানে এটার আরো অনেক টেকনিক্যালিটি আছে, কিন্তু অত মেশিন অপারেট করে চলতে পারছে সে, এই কারণে কিন্তু সে এখানে সার্ভাইভ করে যাচ্ছে। কিন্তু এখানে সে ডিমান্ড আছে, সে ইনকাম করতে পারছে। সে যদি এখানে ইনকাম করতে না পারতো সে চলে যেত। তার মানে এখানে আসলে তার ইনকাম আছে এবং সেই চাহিদাটা আছে। একই সঙ্গে আমরা যদি বলি সেই ফর্মাল ইনফর্মাল আবার সেই ডিবেটের মধ্যে দিয়ে যাই, রিসেন্ট আপনি এক বছরের উদাহরণ দিলেন অটো রিক্সা নিয়ে, কিন্তু রিসেন্ট যদি আগে আমি লাস্ট 2-3 বছরের কথা বলি, আপনি কোনো নতুন বাস ঢাকা শহরে নেমেছে এই ধরনের কোনো খবর পেয়েছেন কিনা? কারণ আপনি শহরের একটা নাগরিক, দেখেছেন কিনা?
দেখেননি। দেখিনি। তার মানে আমাদের পুরান যে বাস সার্ভিস গুলো আছে, সেবাগুলো আছে, সেগুলোই অপারেট করছে। হয়তো সময়ের ব্যবধানে এগুলো আসলে সেবার মান কমে বা পরিমাণ কমে। গত কিন্তু এক নতুন বছরে কিছু যেটা হয়েছে, যেটা হয়তো মানে পলিটিক্যালি কতটা কারেক্ট ইনকারেক্ট আমি জানি না, যে কিছু প্রস্তাবনা ছিল এবং পুরনো কিছু বাসকে রং করে তারা বিভিন্ন রুটে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নতুন যে আকাঙ্ক্ষা ছিল মানুষের, যে নতুন বাস আসবে যেটা বলা হচ্ছিল বা সার্ভিস আসবে, সেটা হয় নাই। বা যেগুলা লাইনে ছিল, যে আসার কথা ছিল, সেটাও কিন্তু আসে নাই, সেটা আসে নাই, ঢাকা শহরে আসে নাই। তার মানে হলো গিয়ে এটা একদিকে যেমন সত্যি, যেমন হলো গিয়ে যে এই যে বাস সেবার কথা বলছি, আমাদের মেট্রো চালু হয়েছে। হুম। মেট্রো চালুর সময় 2022 সালের শেষের দিকে পরীক্ষামূলক ভাবে তো মেট্রো চালু হয়েছে, এটা বড় ধরনের গণপরিবহন। কিন্তু অন্যান্য গণপরিবহনে কিন্তু আমরা সেই অর্থে কোনো আপডেট পাই নাই। না, মাঝে মাঝে আপনি যেটা বলেছেন শুনি, কতগুলো বাস নেমেছে, কোন কোন রুটে বেরোচ্ছে আমরা জানি না, জানি না। কিন্তু আমরা তো চোখে দেখি না বা সেই পরিবর্তনটা পাচ্ছি না। কিন্তু তার বিপরীতে কিন্তু এই ঢাকায় কিন্তু প্রচুর পরিমাণে কারের সংখ্যা বাড়ছে প্রতি বছর বা প্রতি মাসে, একটা উল্লেখযোগ্য হুম। প্রতি মাসে সম্ভবত 315, বা আমি তো একটু আগের ডাটা বলছি, হুম। এই ধরনের নতুন করে কার রেজিস্ট্রেশন হচ্ছে। হুম। হ্যাঁ, হুম। এবং সেগুলো ঢাকার মধ্যে চলছে। আর এর বাইরে যেগুলো রিক্সা, অটো রিক্সা আছে, সেগুলো তো আসলে আমরা জানি না কি পরিমাণ বাড়ছে, হ্যাঁ। বা বাইকের সংখ্যা আমরা জানি না। হ্যাঁ, এটা একটা বাড়ছে। 2 নম্বর হলো কি, আরেকটা যে বিষয় বলি, ইনফর্মাল যে বিষয়টা আমরা আসছি, আমরা যে উবার বলছি বা পাঠাও বলছি, হ্যাঁ, বা বাইক সার্ভিস বলছি, এগুলাকে আসলে প্রথাগতভাবে রাইড শেয়ারিং হিসেবে বলা হয়। ধরা হতো। রাইড শেয়ারিং কেন? অর্থাৎ হলো কেউ এখান থেকে যাচ্ছে, হয়তো সে একজনকে পিক করে নিয়ে যাচ্ছে, যেহেতু মানে তার একটা কনসেপচুয়ালি, মানে আমি এই সার্ভিসটা দিচ্ছি না, আমি যাচ্ছি, তার সাথে সাথে একজনকে নিয়ে নিলাম, তারও উপকার হলো, আমারও হলো, আমারও মানে হলো। এটা ছিল কনসেপ্ট। এটা হলো কনসেপচুয়াল। কিন্তু ঢাকায় কিন্তু এটা এই সেই concept-এ কাজ করে। কনসেপ্টে কাজ করছে না। এটা কিন্তু ট্যাক্সি সার্ভিসের মতো কাজ করছে, অর্থাৎ ট্যাক্সিকে রিপ্লেস করে ফেলছে। রিপ্লেস করে ফেলছে। হ্যাঁ, তো ফলে এই সার্ভিসগুলো কিন্তু বাড়ছে। মানে এটা কি পরিমাণ বাড়ছে সেই ডাটা তো আমাদের কাছে এই মুহূর্তে নেই, কিন্তু এটা কিন্তু বাড়ছে। অর্থাৎ যে উবার বলি, ট্যাক্সি পাঠাও বলি, বা প্রাইভেট, দেখবেন যে বাইক, বিশেষ করে কোভিড এর পরে প্রাইভেট বাইক কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো সেটাও কিন্তু একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, গণপরিবহনের সাপ্লিমেন্টের কাজ করছে। যদি এদিকে আমাদের ওই যে বললাম যে সো কল প্যারাট্রানজিট হিসেবে করেছি, কিন্তু এটা কিন্তু ঢাকার মধ্যে গণপরিবহনের বিকল্প হয়ে গেছে। একটু থিওরিটিক্যালি আগে একটু জানতে চাই, যে একটা শহরে, ঢাকা শহরে একটা গণপরিবহন যখন আমরা বলি, তার স্টেক হোল্ডার্স আসলে কারা থাকে, মানে কারা আমরা আইডিয়ালি চিন্তা করি যে স্টেক হোল্ডার্স কারা কারা থাকে? স্টেক হোল্ডার তো এখানে আসলে মানে এর সঙ্গে জড়িত প্রত্যেক মানুষের, প্রথম হলো গিয়ে যাত্রী, তার একটা যাত্রী, বড় স্টেক হোল্ডার। বড় যদিও stakeholder। ওই ঢাকার আসপেক্টে আসলে যাত্রীরা খুব বেশি কিছু ইনপুট দেওয়ার সুযোগ নেই, তারা করতে অসহায়, যেটা ডিসিশন আসবে তারা সেটা মেনে চলা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আসলে কিছু করার থাকে না। 2 নম্বর স্টেক হোল্ডার থাকে, একটা বড় স্টেক হোল্ডার থাকে হলো কি সরকার। হ্যাঁ, ঢাকার ক্ষেত্রে যদি স্পেসিফিক বলি, ঢাকার ক্ষেত্রে বিআরটিএ বাসের অনুমোদন দেয়, রুট ঠিক করে। হ্যাঁ, তারপর হলো গিয়ে সরকারি অন্য প্রতিষ্ঠান আছে, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি, তাদের কিছু প্রস্তাবনা থাকে, তারা কোঅর্ডিনেট করবে, সেখান থেকে তাদের কিছু ভূমিকা আছে। তারপর এখন ডিএমটিসিএল, যেটা হলো গিয়ে মেট্রো রেল অপারেটর। হ্যাঁ, তারপর হলো কি যে ট্যাক্সি, ওয়াটার ট্যাক্সি যারা সেবা দিচ্ছে, এগুলো হলো সরকারি প্রতিষ্ঠান থাকে। এর বাইরে বেসরকারি যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ, ঢাকা দেখবেন যে মিরপুর থেকে বিভিন্ন জায়গায় যে বাসগুলো যায়, সেগুলো কোনো না কোনো কোম্পানির আন্ডারে। যদি এরা কোম্পানি, সেখানে একটা বড় ধরনের তর্ক বিতর্ক আছে। এটা কোম্পানি বলা হয়, কিন্তু একটা কোম্পানি সাধারণত যেই ফরম্যাটে পরিচালিত হয়, তারা সেই ফরম্যাটে পরিচালিত হয় না, কিন্তু এরা একটা স্টেক, এটা বড় ধরনের স্টেক। এখানে একটা কোম্পানির আন্ডারে সবাই যে বাস নামাচ্ছে, সে ইন্ডিভিজুয়ালি বাস নামাচ্ছে। হ্যাঁ, তো ফলে কোম্পানি ধরলো, আবার একই সঙ্গে ইন্ডিভিজুয়াল যে বাস মালিকগুলো আছে, তারাও কিন্তু এটা স্টেক। একই সঙ্গে বাস চালক যারা আছে, হ্যাঁ, বাসের হেল্পার যারা আছে, তারা একটা স্টেক। আবার এই বাসের সঙ্গে যারা রিপেয়ারিং এর সঙ্গে জড়িত আছে, তারা এক ধরনের স্টেক। এই ধরনের অনেক প্রকারের স্টেক আসলে একসঙ্গে থাকে, কাজ করে। বাসের কন্ডাক্টর, ড্রাইভার বা হেল্পার যারা কাজ করে, ইভেন যারা রিপেয়ারের কাজ করে, এরা কি আসলে ফর্মাল মানে এমপ্লয়ি নাকি ইনফর্মাল এমপ্লয়ি? এটা আমরা আসলে কিভাবে ক্যাটাগরাইজ করি? না, প্রথাগত সংজ্ঞা অনুযায়ী এদেরকে ইনফর্মাল ধরা হয়। প্রথাগত সংজ্ঞা অনুযায়ী এদেরকে ইনফর্মাল ধরা হয়। তবে আরেকটা বাদ দিয়েছি, সেটা হচ্ছে বিআরটিসি। হ্যাঁ, বিআরটিসি বেশ বাস চালায়, এটা সরকারি কর্পোরেশন। তাদের ক্ষেত্রে যেহেতু তাদের নিয়োগগুলা সরকারি ভাবে হয়, হ্যাঁ, তো ফলে এটা তাদেরকে ফর্মাল ধরা হয়, কিন্তু বাদ বাকি সবগুলোকে ইনফর্মাল ধরা হয়। তো একটা এন্টায়ার গণপরিবহন, থিওরিটিক্যালি একটা এন্টায়ার শহরের গণপরিবহন নির্ভর করতেছে ইনফর্মাল এমপ্লয়ীদের উপরে। রাইট। কেন এটা হবে? এটা খুব মানে শিশুসুলভ প্রশ্ন হতে পারে যে কেন, কিন্তু এটা প্রশ্ন তো লজিক্যাল প্রশ্ন, যে একটা খুবই গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে পরিবহন একটা শহরের মানুষের জন্য। তাহলে কেন আমাকে একটা এন্টায়ার একটা ইনফর্মাল সিস্টেম মানে দিয়ে দেওয়া হবে, বা এমন একটা সিস্টেম দাঁড় করানো হবে
যেটা আসলে কোথায় কতটুকু ফর্মাল কতটুকু ইনফর্মাল এটা ব্লার থাকবে? এটা একটা তো বলেছি যে একটা হলো আমাদের প্রথাগত আমরা যে ধরনের থিওরিটিক্যালি যে জিনিসগুলো পড়ি সেগুলো হলো পশ্চিমীয় ধারণা, হুম। ঠিক আছে। আর আমাদের ক্ষেত্রে আমাদের সমস্যা আসলে ইউনিক, এটা আমাদের একেবারে লোকাল। হুম। হ্যাঁ, তো সেই ধারণা নিয়ে যখন আমরা কাজ করতে যাই তখন অবশ্যই কিছু ধরনের গ্যাপ তৈরি হয়, সেটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো কি যে কোনো সেবার মানটা কিন্তু একটা গ্রাজুয়ালি ডেভেলপ করতে হয়, হুম। ঠিক আছে। এবং পরিমাণ, এক্ষেত্রে পরিমাণ বলবো কারণ বাস তো আমি শুধু বাসের সেবা নিশ্চিত করলে হবে না, বাসের পরিমাণটা বাড়াতে হবে, সেটাও সেবার অংশ, কিন্তু পরিমাণটা বাড়াতে হবে। এটা একটা গ্রাজুয়াল প্রসেস, তাই না? এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকে এটা করতে হবে কাজ, যে আমার এই মুহূর্তে লোক সংখ্যা কতটুকু, কি ধরনের ডিমান্ড আছে, সে অনুযায়ী বাস বাড়াবো। ঢাকার ক্ষেত্রে কি আসলে সেভাবে কাজ করে? ঢাকার ক্ষেত্রে আসলে সেভাবে কাজ করা হয় না। হ্যাঁ, আচ্ছা, ঢাকার ক্ষেত্রে কাজ করা হয় না কারণ হলো গিয়ে ওই অংশীজনের কথা বললেন, আরো 2-3টা অংশীজনের কথা হয়তো আমরা ভুলে গেছি। ঢাকার হলো গিয়ে ট্রাফিক পুলিশ একটা বড় অংশীজন, তারপরে হলো গিয়ে স্থানীয় সরকার একটা বড় অংশীজন, কারণ রাস্তাঘাট তারা তৈরি করে, ট্রাফিক পুলিশ ম্যানেজ করে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন স্টেক আছে। এখন অনেকগুলো স্টেক যখন একসঙ্গে কাজ করে তাদেরকে সমন্বয় করার জন্য মূলত এই ঢাকা সমন্বয় কর্তৃপক্ষ যেটা আছে ডিটিসিএ, সেটা প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু তাদেরও আসলে কাজের মধ্যে অনেক ধরনের গ্যাপ রয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই কারণে কিন্তু এই যে ঢাকার যে ডিমান্ড অ্যানালাইসিস করে নিজের সঙ্গে বাস নামানো, হ্যাঁ, এই প্রপোজাল গুলো আসে সব এন্ড থেকে কিন্তু আসছে, ঠিক আছে। আপনি একাডেমিক এন্ড থেকে যদি দেখেন সেখান থেকেও আসে, এমনকি ডিটিসিও এই মাস্টার প্ল্যান করে, ঢাকার ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান ডিটিসির আন্ডারে হয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রপোজাল গুলো আছে। কিন্তু কথা হলো ইমপ্লিমেন্টেশনের জায়গাটা আমাদের খুব দুর্বল। হ্যাঁ, যখন এই দুর্বল একটা হলো প্রাতিষ্ঠানিকভাবে একটা দুর্বলতা আছে, আরেকটা আমার ধারণা যে সেটার পিছু হয়তো আমাদের কোনো গল্প আছে। সেই গল্পটা হলো গিয়ে এই যে আমরা ইনফর্মাল যেগুলোকে বলছি, হ্যাঁ, একটা সিএনজি যখন চলছে বা একটা অটো রিক্সা যখন চলছে বা রিক্সা যখন চলছে, এটা আসলে কার মালিকানা? এটা কি যারা আমরা আবারও যেটা নিয়ে আমরা বললাম যে লোকগুলো আসছে তাদেরকে আমরা যদি বলে সেই ইনফর্মাল পার্টে, তারা কিন্তু ওনার না এই ধরনের ভেহিকেলের, ঠিক আছে, তারা কিন্তু এটা চালক। হাতে গোনা কিছু আছে তারা হয়তো ওনার, কিন্তু বেশিরভাগই দেখবেন যে চালক ক্যাপাসিটিতেই তারা কাজ করে। তো তাহলে এইটার ওনারশিপ কার কাছে আছে? আবার যখন এরা যখন রাস্তায় চলে তখন রাস্তার মধ্যে এরাও কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে আসে। তো এই যে এই চাঁদাটা আসলে কোথায় যায়? এই যে ব্যুরোক্রেটিক বললাম যে ব্যুরোক্রেটিক এটা ম্যানেজ করতে পারে না, এটা তার প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। আবার ম্যানেজ না করলেও কিন্তু তার তো কিছু ইন্টারেস্টের জায়গা থেকেই যায়। তাহলে সেই ইন্টারেস্টের জায়গা থেকে হয়তো সে এটা চায় না যে একটা ফর্মাল কোনো প্রসেস আসুক, কারণ ফর্মাল প্রসেস আসলে এগুলো তো অটোমেটিক। আমরাও কিন্তু বলেছি যে এটাও একটা সাপ্লাই ডিমান্ড, একদম বেসিক সূত্র, সাপ্লাই ডিমান্ডের পার্ট। আমি যদি একটা ভালো উন্নত মানের সেবা পাই, আমি এখন মেট্রো কেন ইউজ করি? মেট্রো আমি খুব টাইমলি চলে যেতে পারি, মেট্রো সেবার মান উন্নত, ঠিক আছে, আমার কোনো হ্যাসেল লাগে না, আমি চাইলেই উঠতে পারি। একই সেবা যদি আমি কোনো বাসে পাই তাহলে কিন্তু আমি বাস ইউজ করবো, আমি কিন্তু তখন অল্টারনেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো ইউজ করবো না। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, আমাদের এখানে একটা ভলভো সার্ভিস বলে বিআরটিসি শুরু করেছিল, সেটা কোয়াইট সাকসেসফুল ছিল। এবং যখন ওইটা সার্ভিসটা চলে তখন অন্যান্য যে সার্ভিসগুলো, প্রাইভেট সার্ভিসগুলো, তারা কিন্তু তার বিরুদ্ধে লেগেছিল, তার নিয়ে একটা রেষারেষি ছিল। এবং এরপরে যে গল্পগুলো আমরা জানি যে ভলভো আর আসলে টিকতে পারে নাই, তার সার্ভিসটা পুরোপুরি দিয়েছে কিন্তু এরপরে তার আর ডেভেলপমেন্টটা হয় নাই এবং এরপরে আর কন্টিনিউশনটা আমরা দেখিনি। আচ্ছা, একটা প্রশ্ন এখানে, এটাও খুব মামুলি সুলভ প্রশ্ন। দেখেন, যেখানে আমরা বলছি যে ওভার পপুলেটেড একটা দেশ, বেশিরভাগ মানুষ আসলে গণপরিবহনের উপর নির্ভর করতে বাধ্য আমরা, সেই জায়গাটায় যখন ক্রমশই প্রতিনিয়ত বলতে থাকে যে আমাদের আসলে পোষায় না, আমাদের এই ব্যবসাটা পোষায় না, লাভজনক থাকে না, এই বলার ভিত্তিটা কি? এত মানুষ আছে ঢাকা শহরে, এত অপ্রতুল সার্ভিস, তারপরেও কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানি যেটা বাস চালক মালিক সমিতি, তারা বলে তাদের কোনোভাবেই বাস তারা লাভ করতে পারে না, শুধু লসই থাকে। এইটার কোনো ভিত্তি আছে? এটার কি কোনো এইরকম ক্লেমের কি কোনো ভিত্তি আছে? আমাদের কোম্পানি ফরম্যাটে বাসগুলো অপারেট হয়, কিন্তু কোম্পানির একটা ট্র্যাডিশনাল নিয়ম কি থাকে, যে একটা কোম্পানি তার একটা ম্যানেজমেন্ট থাকবে, তার আন্ডারে ধরুন 10টা বাস থাকবে, সেই 10টা বাসের যে লাভ লস হবে তারপর সেটা হয়তো শেয়ার হোল্ডারের মধ্যে ভাগ হবে। কিন্তু আমাদের ঢাকায় যে ধরনের পরিবহন ব্যবস্থা, তাতে কোম্পানিগুলো হলো কেউ একজন কোনো এক সময় একটা কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হয়েছে কোনো একটা রুটে, তারপর সে কি করবে, সে অন্য কোন ব্যক্তি মালিক সে একটা বাস নামাবে ওই রুটে, তখন সেই কোম্পানির আন্ডারে নামাতে হবে তাকে। তো সেই কোম্পানিকে সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে, কিন্তু সেই বাসের তার যে ব্যক্তি যে বাস, সেই বাসের সম্পূর্ণ দেখভাল তার দায়িত্বে। সেখানে লাভ হোক লস হোক, সেটা কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা তাকে ম্যানেজ করা হোক বা তার রিপেয়ারিং, তা সম্পূর্ণ কিন্তু তার নিজস্ব দায়ভারের মধ্যে পড়ে। এই কারণে আমরা দেখবেন যে আমরা একই কোম্পানির বাস কিন্তু দুইটা কম্পিটিশন করছে, একই কারণে হয়। আচ্ছা, একই কারণে ওই যে তখন সে লাভ লসের কথা বলে, কারণ লাভ লসটা হলো গিয়ে বাস
কেন্দ্রিক হচ্ছে। আবার যেই ধরনের আমাদের ট্রাফিক জ্যাম হচ্ছে এই মিসম্যানেজমেন্টের কারণে, একটা বাস হয়তো দিনে কয়বার ট্রিপ দিতে পারে, এক্স্যাক্টলি, তার তার ট্রিপের সংখ্যা এফিশিয়েন্সি কমে নিয়ে যাচ্ছে। প্রচন্ড তো ফলে দেখা যাচ্ছে ফলে তার যেই পরিমাণ ট্রিপ দিলে যে পরিমাণ লাভ হতো সেই লাভটা তার হয় না। তো ফলে সে তখন লসের কথাই বলতে থাকে। পুরোটাই আসলে ম্যানেজমেন্টের একটা বড় ধরনের দুর্বলতা রয়েছে। এটা নিয়ে এটার সঙ্গেও যেহেতু শ্রমিক পরিবহন ওদের একটা নিজস্ব সমিতি থাকে বা অন্যান্য যারা বাস মালিক সমিতি থাকে, তাদের এক ধরনের চিন্তা ভাবনা থাকে, তাদের এক ধরনের ইন্টারেস্টের জায়গা থাকে। পরে এটা আসলে সমস্যার সমাধান করতে গেলেও তাদেরকে হয়তো বোঝানো সম্ভব হয় না, বা তাদের বিভিন্ন রকম ইন্টারেস্ট থাকার কারণে হয়তো সরকারের সঙ্গে যে বা মিলে যেটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসা, সেই জায়গাটা একটা দুর্বলতা থেকেই যায়। অসংখ্য ধন্যবাদ। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরহাদ।